সবকিছু মিলিয়েই কিন্তু আমরা বুঝতে পারলাম আপনি একেবারেই এই বাংলাদেশের সৃষ্টির পর থেকে নানা রকম বাজেটের একটা বিশ্লেষণ করবার চেষ্টা করলেন। এই যে এখন যে আপকামিং যে বাজেটটা, এই বাজেটে আপনি কোন কোন দিকগুলোকে চ্যালেঞ্জ হিসেবে মনে করেন? আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করি দুইটা। একটা হচ্ছে রাজস্ব আদায়ের গতিপথকে মোটামুটি মানে কন্ট্রোলে রাখা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। মানে তাহলে আমরা অর্থায়ন করব কোত্থেকে? ধরেন আমরা এখন আমাদের একটা বিরাট কালো অর্থনীতি কিংবা ছায়া অর্থনীতি আছে। এই কারণে আপনি দেখেন যে স্বপ্ন বলেন, মিনা বাজার বলেন, পিক অ্যান্ড পে বলেন, সব জায়গায় কিন্তু আপনি আপেল পাচ্ছেন সাউথ আফ্রিকার, আনার পাচ্ছেন অস্ট্রেলিয়ার, আম পাচ্ছেন মুম্বাই থেকে আনা, ওই যে অন্যান্য ফল পাচ্ছেন, কিউই পাচ্ছেন থাইল্যান্ড থেকে আনা। এগুলো কে সাপোর্ট করছে? ইনফরমাল ইকোনমি, ছায়া অর্থনীতি। তারা 125 টাকা ডলার ধরে ফেলেছে, তারা চলে যায়। আপনি সার্ভে করেন, কালকে যান স্বপ্নের মধ্যে, ফলটা কে দেয় দেখবেন এটা রামপুরার কোম্পানি কিংবা একটা মোহাম্মদপুরের কোম্পানি, লালমাটিয়ার কোম্পানি ইম্পোর্ট করে। তাকে একটা সার্ভে করেন, সে আপনাকে বলবে কি জানেন, ওই লোকটা কিংবা তার অ্যাসিস্ট্যান্ট, যে আমাদের বস থাইল্যান্ডে চলে যায়, ক্যাশ ডলার নিয়ে মাল কিনা কন্টেনারে দিয়ে দেয়, 80% টাকা ক্যাশ ডলারে পরিশোধ করে, আর ওই 20% টাকা এলসি খোলে। তাহলে তার লাভ কি? ওই যে ট্যাক্সটা 80%-এর ট্যাক্সটা বাঁচাই ফেললো, আন্ডার ইনভয়েসিং, যেটা নাকি মাননীয় গভর্নর ব্যাংকার্সের মিটিংয়ে, যেহেতু উনি অর্থ সচিব ছিলেন, উনি কিছুটা জানারই কথা, উনি কিন্তু বলেছেন আপনি যে দেখেন একটা আঙ্গুরের এলসি, একটা আনারের এলসি, একটা খেজুরের এলসি কত টাকা পার কিলো ধরে আমদানি করা হয়, একটা নেগলিজেবল প্রাইসে। এক। দ্বিতীয় কি, ওই লোকটার সাথে যখন আমরা কথা বললাম, ওই লোকটা কি বলল, যতক্ষণ পর্যন্ত দোকানে গিয়ে 1 কোটি লোক খেজুর খেতে রাজি আছে এত টাকা দামে, এত টাকা পর্যন্ত মালটা খেতে রাজি আছে, এত টাকা পর্যন্ত আঙ্গুর খেতে রাজি আছে, আমি স্যার 130 টাকা ডলার ধরে আমি আঙ্গুর আনলেও আমার বিক্রি হবে স্যার। আরেকটা হচ্ছে কালো অর্থনীতি। অস্ট্রেলিয়া একটি ফার্ম স্টাডি করেছিল, আমার যদ্দূর মনে পড়ে অর্থ সচিব ছিলেন সম্ভবত জনাব সিদ্দিকুর রহমান চৌধুরী, জনাব সাইফুর রহমানের মানে শেষ দিকে। তখন কিংবা একটু ভুল হতে পারে, মিশা কিবরিয়া হতে পারেন, ওনার সময় একটা স্টাডি হয়েছিল অস্ট্রেলিয়ার ফার্মের, যে হোয়াট ইজ দ্য সাইজ অফ আওয়ার শ্যাডো ইকোনমি। তারা বলেছেন ফর্মাল ইকোনমির 30 থেকে 84% হচ্ছে ইনফর্মাল ইকোনমির সাইজ। তো আপনি দেখেন আমরা তো ট্যাক্স বসাইতে পারি ফর্মাল ইকোনমির উপরে, বাট লুক এট দ্য সাইজ অফ দ্য ইনফর্মাল ইকোনমি। সেটা আবার প্রমাণিত হলো কিভাবে, যখন 2007 এবং 2008 আমরা যখন ইনফর্মাল ইকোনমি, ঝালকাঠি বন্দর, খুলনা, রূপসা নদীর তীরে, তারপরে সিলেটে ওই একটা স্টকিস্টকে, একটা ধরেন হোলসেলারকে, একটা যে বলে যে গুদামের মালিককে ধরলাম, যে র্যাব ধরলো, পুলিশ ধরলো, দাম বাড়াও কিনা, পেঁয়াজের দাম, চালের দাম, তখন দেখা গেল ফর্মাল ইকোনমি আর চলছে না। তখন আমি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা অর্থমন্ত্রী বলবো জনাব মির্জা আজিজুল ইসলাম। আমি ওনাকে নিয়ে একটা লিখেছি কিছুদিন আগে ডেইলি স্টারে। সো তখন ওনারা যখন আমাদের সাথে অনেকের সাথে বসলেন, শুধু আমি না, আমার থেকে অত্যন্ত জ্ঞানী অর্থনীতিবিদরা এই দেশে এখনো আছেন, অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, যারা ম্যাক্রো ইকোনমিক্সে খুব ভালো, ডক্টর আহসান মনসুর, এরকম যারা ম্যাক্রো ইকোনমিক্সে অত্যন্ত বুৎপত্তি রয়েছে, তাদের সাথে যখন বসলেন, তখন আমরা রিয়েলাইজ করলাম যে আমাদের ফর্মাল ইকোনমি হাউ ক্রিটিক্যালি ডিপেন্ডেন্ট অন দ্য ইনফর্মাল ইকোনমি।